দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই লাইভ প্রোগ্রামটি এখন দেখছেন এবং ভবিষ্যতেও দেখবেন, সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম্বার 1 এন্ড নাম্বার 2, অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা আপনারা যে যেখানে আছেন, তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং দেশপ্রেমের শুভেচ্ছা। হোপফুলি আপনারাও সবাই ভালো আছেন। আমি গত 2-3 দিনে লাইভে এসে দেশের প্রসঙ্গে কথা বলার চেয়ে আমি এখানকার কমিউনিটি, প্রবাসে বাংলাদেশের কমিউনিটি নিয়ে কথা বলেছি। একটা বিষয় যেগুলো আমার মাথায় বোঝার মতো ছিল মানবাধিকার কর্মী হিসাবে, একটা দুর্নীতি নিয়ে, জালিয়াতি নিয়ে কথা বলেছি। এরপরে প্যালেস্টাইন ইস্যু নিয়ে কথা বলেছি। এর ভিতরে আমার এখানে 4 থেকে 500 রিকোয়েস্ট এসছে আমি যেন বাংলাদেশ নিয়ে একটু কথা বলি। বাংলাদেশের বেশ কিছু প্রসঙ্গ নিয়ে আমি জাস্ট আপনাদেরকে যদি কথা বলতে যাই, তার ভিতরে একটা বিষয় আছে যে বাংলাদেশের বর্তমানের সবকিছুই অগোছালো। প্রতিদিন এমন কোনো দিন নাই যেদিন অনিয়ম হচ্ছে না। মানুষ দেশের প্রশ্নে কথা বলতে গেলে তারা রাজনীতিকে টেনে আনে, অতীতকে টেনে আনে, অতীতে সবকিছু টেনে এনে আমাদেরকে এমন এক জগা খিচুড়ি আলোচনা তৈরি করে, ওখান থেকে আর বেরিয়ে যাওয়ার উপায় থাকে না। আজকে বেশ কয়েকটা সাবজেক্ট যেটা আমি একটু চিন্তা করে দেখেছি যে আমি এগুলো নিয়ে কথা বলবো। আমাদের দেশের সাংবাদিকরা এবং বুদ্ধিজীবীরা যারা যেখানে আছে, তারা ভালো কোনো বিষয় পিক করবে না, দেশের সুসংবাদ দিবে না। দেশের এমন ভালো বহু কিছু হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে আজ অবধি বহু ভালো কিছু হচ্ছে, স্ট্রাকচারাল পরিবর্তন হচ্ছে, সামাজিক অবস্থার পরিবর্তন হচ্ছে, সব জায়গায় আইনকে বসানোর জন্য যে তৎপরতা, এগুলো প্রতিনিয়তই হচ্ছে, কিন্তু এগুলো নিয়ে কেউ কোনো কথা বলছে না। এবং পাশাপাশি এক্ষেত্রে ডক্টর ইউনূসের আমি কোনো অবস্থাতে বলবো না ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা, রাদার আমি বলবো 84 বছর বয়স্ক একজন মানুষ যে এই মুহূর্তে ঘরে বসে আরাম করবে, যে এই মুহূর্তে নাতি নাতনিদের আদর আপ্যায়নে ব্যস্ত থাকবে, যেই লোকটি এই বয়সে ঘোরাঘুরি করবে, ডাক্তারের কাছে মেডিকেল চেক আপে যাবে, একা একা চিন্তা করে দেখেন, ওই লোকটাকে আমরা 20 কোটি মানুষের দায়িত্ব দিয়ে ঘাড়ে দিয়ে তার সমালোচনা করছি। যে লোকটা জীবন এনজয় করবে এখন, যে লোকটা ঘুমাবে, বেশি ঘুমাতে চাইলে ঘুমাবে, এক্সারসাইজ করতে গেলে এক্সারসাইজ করতে যাবে, যেটা ইচ্ছা করতে মন চায় ওইটা করবে, কিন্তু সে এখন করতে পারছে না। কেন পারছে না জানেন? একটা কারণে পারছে না। উনি আপনাকে আমাকে নিয়ে, আপনি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের অস্তিত্ব নিয়ে সকালবেলা ঘুম ভাঙে, বিছানায় যাওয়ার আগ পর্যন্ত প্রতিনিয়ত তার সমালোচনা শুনতে হয়, প্রতিনিয়ত তার অসম্মান তার ঘাড়ে নিতে হয়, প্রতিনিয়ত তার ব্যর্থতার কথা শুনতে হয়। কিন্তু একবারও আমরা কেউ চিন্তা করে দেখি না 84 বছর বয়সের একজন মানুষ এই মুহূর্তে রেস্ট করবে, এই মুহূর্তে তার যেটা খুশি ওইটা করতে ইচ্ছা করবে। আপনাদেরকে দর্শকবৃন্দ একটা কথা বলি, আপনারা যদি শুনেন, বেশ কয়েক বছর আগে আপনাদের মনে আছে আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিল, ওনার নাম ছিল জিমি কার্টার। জিমি কার্টার আজ থেকে 20 বছর আগে ওনাকে কেউ দেখলেন একটা শিপে করে ওনার ওয়াইফ রোজালিন কার্টারকে বাদ দিয়ে অন্য এক মহিলাকে নিয়ে গল্প করতে করতে একটা শিপে অন্য কোথাও যাচ্ছে। আমেরিকান ন্যাশনাল ইনকোয়ারার এবং স্টার ম্যাগাজিন তাকে নিয়ে একটা দিল যে জিমি কার্টার অবৈধ রিলেশনশিপের মধ্যে পরকিয়া করছে অন্য একটা মহিলাকে নিয়ে। এটা নিয়ে তারা ন্যাশনাল ইনকোয়ারার এবং স্টার তারা এই নিউজটা করলো। আপনারা কি জানেন এই নিউজটা করার পরে এই আমেরিকার মতো একটা ওপেন সোসাইটিতে বেশ কিছু লোকজন একটা মন্তব্য করেছে। তারা বলেছে লিভ জিমি অ্যালোন, অর্থাৎ
জিমি কার্টারকে এই মুহূর্তে একা থাকতে দাও। সে তার দায়িত্ব পালন করেছে আগে আমেরিকার নাগরিক হিসাবে। সে আমেরিকার আর্মি রিজার্ভে কাজ করেছে, স্টেট ল মেকার হিসাবে কাজ করেছে, কার্পেন্টার হিসাবে কাজ করেছে, প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছে, এবং সব কাজের পুরস্কার স্বরূপ তাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছে। এই মুহূর্তে তাকে সুযোগ দাও এনজয় করা, লাইফ এনজয় করার। আপনারা জানেন জিমি কার্টারকে আমেরিকার প্রত্যেক মিডিয়া বলল তাকে তার মতো করে থাকতে দাও, তার কোনো সমালোচনা কইরো না। জিমি কার্টারের তখন বয়স হয়েছিল ৭৭ বছর। আর বাংলাদেশে একজন নোবেল বিজয়ী মাইক্রো ক্রেডিটের ফাউন্ডার, বিশ্ব থেকে যিনি দেশের জন্য সম্মান বয়ে এনেছেন, ৮৪ বছর বয়সে আমাদের দেশ থেকে তাকে শুধু লাঞ্ছনা, গুঞ্জনা, হারামিপনা, মামলা, মিথ্যা অপবাদ দিয়ে লোকটাকে অলমোস্ট হাজতে ঢুকানোর পর্যায়ে নিয়ে গেল। যখন তাকে হাজতে ঢুকানোর পর্যায়ে নিয়ে গেল, তখন কোন একটা রাজনৈতিক দল তার পাশে গিয়ে দাঁড়িয়ে বলেনি ডক্টর ইউনূসকে এভাবে হয়রানি করা ঠিক না, ডক্টর ইউনূস কোন দুর্নীতি পরায়ণ মানুষ না, ডক্টর ইউনূস দেশের জন্য কখনো বোঝা না, ডক্টর ইউনূস দেশের জন্য একটা আশীর্বাদ। না বিএনপি বলেছে, না জামাত ইসলামী বলেছে, না কেউ বলেছে। ডক্টর ইউনূসকে যখন প্রতিনিয়ত আদালতের বারান্দায় দাঁড় করিয়ে রাখা হয়েছে, 10 তলা 15 তলায় উঠানো হয়েছে এলিভেটর ছাড়া, কতজন সাংবাদিক তাদের নিউজ পেপারে হেডলাইন করেছে, কতজন মানুষ টক শোতে গিয়ে বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এভাবে অসম্মান করা ঠিক না। কেউ বলেনি। টেনে এনে ৮৪ বছরের একজন মানুষ যখন শান্তিমতো ঘুমাবে, নাতি নাতনিদেরকে নিয়ে খেলাধুলা করবে, আত্মীয় স্বজনদের আপ্যায়ন পাবে, ওই মুহূর্তে তার ঘাড়ে একটা জোয়াল দিয়ে আমরা বসিয়ে দিলাম ২০ কোটি মানুষের দায়িত্ব নিতে। দায়িত্ব নেওয়ার পরে এখন আমরা কি করছি? ওনার সমালোচনা শুরু করেছি। উনি এইটা করতে পারতো, উনি ওইটা করতে পারতো, উনি আমার সাথে দেখা করে নাই কেন, এইটা করলো না কেন, ওইটা করলো না কেন। এসব কথার ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা নেই। যেহেতু ব্যাখ্যা নাই, আজকে যারা সমালোচনা করছেন ওনাকে, আপনাদেরকে আমি শুধু একটা কথা বলবো, আয়নার সামনে দাঁড়িয়ে যান, নিজেকে জিজ্ঞাসা করুন, একটা লোক ৮৪ বছর বয়সে কোথায় আছে, সে কোথায় থাকবে, সেক্ষেত্রে তাকে এভাবে আমরা কতটুকু কাজে লাগাতে পারব? এভাবে আমরা এই একটা লোকের যোগ্যতাকে কিভাবে অসম্মান করছি, একটা লোকের কন্ট্রিবিউশনকে আমরা কতটা অবজ্ঞা করছি। However, ডক্টর, অনেকে আমাকে বলেন আপনি ডক্টর ইউনূসের দালালি করেন, অনেকে বলে ডক্টর ইউনূসের ব্যর্থতার অভাব নাই, তারপরেও কেন আপনারা, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করি। দেখেন, আওয়ামী লীগ, হাসিনা শেখ স্বয়ং এবং তাদের আত্মীয় স্বজন বহুভাবে দালালির অফার নিয়ে আমার চারপাশে ঘুরেছে। বিএনপি শাসন আমলে তাও দেখেছি, ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমল তখনও দেখেছি।
ঠিক আছে? হালুয়া রুটি খাওয়ার জন্য, দালালি করার জন্য আমাকে দিয়ে, লোকজনদেরকে দিয়ে ভিডিও তৈরি করতে সক্ষম হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোন একজন মানুষ আমার চোখের সামনে দাঁড়িয়ে বলতে পারেনি জেকব মিল্টন তার এই অপকর্মের জন্য বাংলাদেশের কোন জায়গায় এতটুকু ক্ষতি হয়েছে বা কোনো ব্যক্তির ক্ষতি হয়েছে। এমন কোন ব্যক্তি যদি থেকে থাকে, এমন কোন মানুষ যদি থেকে থাকে, আমি তাদেরকে মাঝে মাঝে আমন্ত্রণ জানাই, আসুন আমার সাথে স্ক্রিনে আসুন, আমার সাথে কথা বলুন। এমন কাউকে আমি দেখি না। মোস্ট অফ দ্য টাইম আমি একটা জিনিসকে মেনে নিয়েছি, সেটা কি জানেন? বিদায় হজে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, শেষ জামানায় সত্যবাদীরা একাকী হয়ে পড়বে, সত্যের পথে যারা থাকবে তাদেরকে পাগল বানানো হবে। আমি মেনে নিয়েছি, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি যখন অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলতে আসি, আমি এই চিন্তা করে আসি না আমার কথা আপনারা কে পছন্দ করবেন অথবা করবেন না, কারণ জনপ্রিয়তার মাপকাঠি দিয়ে একটা সত্যকে বিচার করা যায় না। আমিও পুল্লুক দিয়ে কথা বলে জনপ্রিয়তা পেতে পারি, ওই জনপ্রিয়তার আমার দরকার নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সত্য কথা বলবো, জনপ্রিয় হবে না, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমি ভালো ঘুমাবো। দর্শকবৃন্দ, যে কথাগুলো আজকের আমার কাছে ইম্পর্টেন্ট, আমি দেখেছি এই কথাগুলো নিয়ে আমি কথা বলার জন্য আপনাদের সামনে আজকে লাইভে এসেছি, আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি। তার ভিতরে কয়েকটা সাবজেক্টের ভিতরে একটা সাবজেক্ট হলো সাংবাদিক নুরুল কবির। উনি শ্রীলঙ্কায় যাচ্ছিলেন একটা সেমিনারে যোগ দেওয়ার জন্য। ওনাকে এয়ারপোর্টে যাওয়ার সময় হয়রানি করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং উনি যখন ব্যাক করেছেন, ব্যাক করার সময়ও ওনাকে আবার হয়রানি করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ব্যাগ চেক করা হয়েছে, এই করা হয়েছে, সেই করা হয়েছে, বলা হয়েছে। এটা যে শুধুমাত্র সাংবাদিক নুরুল কবিরের ক্ষেত্রেই হয়েছে এটা না, বরেণ্য সাংবাদিক মাহমুদুর রহমান, ওনার সাথে ওই কাজটা করা হয়েছে। উনিও যখন দেশে এসছেন ওনার সাথে এই কাজটা করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল সরওয়ার্দী, উনি হজ করতে যাচ্ছিলেন, ওনাকেও এয়ারপোর্টে থামানো হয়েছে। জেনারেল হাসান সরওয়ার্দী যখন ওখান থেকে ব্যাক করেছে, তাকে পুলিশ স্টেশনে নিয়ে অথবা ইমিগ্রেশনে 6 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। এখন আমি শুনি প্রবাসীদের জন্য বর্তমান সরকার ভিআইপি লাউঞ্জ তৈরি করছে ঢাকা এয়ারপোর্টে। সমস্যাটা এটা না যে আপনারা তাদেরকে ভিআইপি লাউঞ্জ দিচ্ছেন, নাকি নরমাল লাউঞ্জে প্রবাসীরা ওখানে ঢুকছে। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে লোকজনদেরকে কিভাবে ট্রিট করা হচ্ছে। এখন মাহমুদুর রহমান সাহেবকে, জেনারেল হাসান সরওয়ার্দীকে, নুরুল কবিরকে যেভাবে ওখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, তাতে একটা জিনিস প্রতীয়মান হয়, স্বৈর শাসকের আমলে, শাসনের আমলে দেশবাসীকে হয়রানি করার জন্য যেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ কালো কানুন ইম্পোজ করা হয়েছিল, ওই কালো কানুনগুলো এবং ওই স্বৈরাচারের দোসররা ওই একই জায়গায় এখনো বসে আছে। আমি কখনো শুনি নাই ভারতের চাকর প্রথম আলোর মতিকে কোথাও জুতা পেটা করা হয়েছে এয়ারপোর্টে, এটা শুনি না। এটা শুনলে আমি হাততালি দিতাম। আমি এটা শুনি নাই ডেইলি স্টারের মাহফুজ আনামকে রাস্তার মধ্যে কেউ জুতা দিয়ে 2টা বাড়ি দিয়ে দিচ্ছে, এটা শুনলে আমি খুশি হয়ে যেতাম। কিন্তু নুরুল কবিরের মতো একজন সাংবাদিককে অপদস্থ করা হয়। লেফটেন্যান্ট জেনারেল হাসান সরওয়ার্দী একজন বরেণ্য নাগরিক, তাকে অপদস্থ করা হলো।
মাহমুদুর রহমান সাহেব ওনাকে অপদস্থ করা হলো। এক্ষেত্রে আমি এই ব্যর্থতার দায়ভার নিয়ে আমি কাকে দায়ী করব? একজন বসে আছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, আরেকজন বসে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। আমি যদি নিরপেক্ষ ভাবেও লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এবং ডক্টর আসিফ নজরুলকে ইভালুয়েট করতে যাই, আমি তাদেরকে বলবো দুইজনই শিক্ষিত, যোগ্য, ন্যায়পরায়ণ মানুষ। দেশের মানুষ তাদেরকে বরেণ্য, নীতিবান, সৎ চরিত্রের মানুষ হিসাবে জানে এবং তাদেরকে বিশ্বাসও করেছে। এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অনেকদিন ধরে কাজ করছে, অনেকদিন ধরে বলতে 2-3 মাস ধরে কাজ করছে। আমি এখন পর্যন্ত শুনি নাই ডক্টর আসিফ নজরুল কোথাও দুর্নীতির সাথে নিজেকে জড়িয়েছে, এটাও শুনি নাই যে ডক্টর জেনারেল জাহাঙ্গীর উনিও কোথাও দুর্নীতি করেছে। কিন্তু একটা বিষয় আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে জেনারেল জাহাঙ্গীর, আপনি এবং ডক্টর আসিফ নজরুল, আপনাদের কাছে এটা কি 5 বছরের প্ল্যানের দরকার যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা বিশেষ আইনে যত জায়গায় যতগুলো কেস হয়েছে ইনভেস্টিগেশনের নামে হয়রানিমূলক অপতৎপরতার ইনিশিয়েট নেওয়া হয়েছিল, একটা আইন পাশ করে বা প্রজ্ঞাপন জারি করে যদি বলা হয় এই মুহূর্তে এ ধরনের প্রত্যেকটা লিস্ট এবং কার্যক্রমকে টিআরও, টেম্পোরারি রেস্ট্রেনিং অর্ডার অথবা স্থগিতাদেশ দেওয়া হলো, এটা করা কি আপনাদের জন্য লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর অথবা আসিফ নজরুল আপনাদের জন্য অত্যন্ত সময় বহুল বা ব্যয়বহুল বা এমন কিছু যে কাজটা করা সম্ভব না? নাকি কারণ নির্দেশে এই জিনিসগুলোকে আপনারা এখনো সেট আপ করে রেখেছেন? আসিফ নজরুল, আমি বললাম আপনাকে, আপনার সম্পর্কে আমি কোনো দুর্নীতির কথা শুনি নাই, আপনার সম্পর্কে আমি জালিয়াতির কথা শুনি নাই, কিন্তু এটা কিন্তু আমি শুনেছি উত্তর পাড়ার থেকে জেনারেল ওয়াকার তু করে ডাক দিলে আপনি ভু করে দৌড় দেন। কিন্তু এই বিষয়গুলোকে কেন আপনি গুরুত্ব দিচ্ছেন না? আইন মন্ত্রণালয় থেকে কেন একটা প্রজ্ঞাপন জারির মাধ্যমে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর সহ প্রত্যেকটা আদালতকে এই কথাটা কেন বলেন না যে ডিজিটাল সিকিউরিটি আইনে বা পূর্ববর্তী অবৈধ সরকারের আমলে যত জায়গায় লিস্ট দেওয়া হয়েছে, মামলা হয়েছে, প্রত্যেকটা জিনিসকে টেম্পোরারি রেস্ট্রেনিং অর্ডার অথবা স্টের মাধ্যমে স্থগিত কেন করছেন না আপনারা? এখন লোকজন এগুলো নিয়ে যদি আপনাদেরকে গালি দেয়, ডক্টর আসিফ নজরুল এবং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, আপনারা কোথায়? আপনারা কি আপনাদের দায়িত্ব এড়াতে পারবেন? আপনারা নিজেদেরকে হাজী মোহাম্মদ মহসিন বানাইতে চান, জাস্ট গো আহেড। বাট একটা জিনিস, দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব পালন না করতে পারলে বাসায় গিয়ে ঘুমিয়ে থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সিদ্ধান্ত নিয়েছেন 84 বছর বয়সে উনি নাতি নাতনিদের নিয়ে খেলাধুলা করার বদলে দেশের 20 কোটি মানুষের সেবা করবেন। আপনারাও যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো নীতিবান হয়ে এভাবে কাজ করতে পারেন, দেন কাজ করুন, না পারলে বাড়িতে গিয়ে বসে থাকুন। আপনাদেরকে ঘাড়ে, আপনাদেরকে কি মনে হয় আপনারা ছাড়া যোগ্য কোনো মানুষ নাই? ডক্টর আসিফ নজরুল, আপনাকে আমি বলেছি এর আগে, বহুবার বলেছি যে মাহমুদুর রহমান সাহেবকে কেন ঢাকা এয়ারপোর্টে বেইজ্জতি করা হলো, কেন তাকে হাজতে পাঠানো হয়েছে, এক্ষেত্রে আপনার ব্যর্থতা, যথেষ্ট ব্যর্থতা নিয়ে আমি কথা বলেছি। এরপরেও আপনি এগুলো নিয়ে কোনো কথা বলেন নাই। এখনো প্রতিনিয়ত দেশপ্রেমিক নাগরিকদেরকে কেন আদালতে হাজিরা দিতে হবে? আন্ডার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় যে মামলাগুলো হয়েছে, কেন তাদেরকে আদালতে হাজিরা দিতে হবে? আপনি এগুলো নিয়ে কিছু করেন নাই। এয়ারপোর্টে কোথাকার লিস্ট দিয়ে
লুকিয়ে রেখেছে, যেখানে মাহমুদুর রহমানের মতো লোককে অসম্মান করা হবে, নুরুল কবিরের মতো লোককে অসম্মান করা হবে, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সরওয়ার্দিকে অসম্মান করা হবে। হোয়াট ইজ দিস? অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে গো ভাই আপনি দেশে আসবেন না? যেখানে মাহমুদুর রহমানের মতো লোককে হাজতে ঢুকায়, নুরুল কবিরের মতো লোকজনরে বসায় রাখে, হাসান জাহাঙ্গীর মানে সরওয়ার্দির মতো লোকজনকে জিজ্ঞাসাবাদ করে, আমাকে আপনারা কিভাবে ওয়েলকাম করবেন আমি জানি না, আমি অনুমান করতে পারি না। একটা জিনিস আমি বলি, আইনের দিক থেকে ডক্টর আসিফ নজরুল, আপনারা কাজকলা সবার সাথে আলাপ আলোচনা করেন। আপনাকে আমি বলছিলাম আপনি একজন ভালো ওয়ার্কার, আপনি ভালো ম্যানেজার না। আপনাদের দিক থেকে যে জিনিসগুলো খুব তাড়াতাড়ি করা উচিত, ওই জিনিসগুলো আপনারা ঠিক মতো করছেন না বলে আপনাদের সমালোচনা হয়। আপনাদেরকে আমি সমালোচনা করি, আপনাদেরকে দেশের জনগণ সমালোচনা করে। আপনারা যদি মনে করেন ঢাকা এয়ারপোর্টে অন্য কাউকে, নুরুল কবিরকে অসম্মান করার পরে প্রধান উপদেষ্টার কেন বিবৃতি দিতে হলো, এ ধরনের অপতৎপরতা যেন আর না হয়। প্রধান উপদেষ্টার এত নিচে নেমে গিয়ে কেন অর্ডার দেওয়া হলো? দর্শক বন্ধু, আপনাদের মনে আছে বাংলাদেশে গুলিস্তানে কোন জায়গায় গু পড়ে থাকলেও ওই গুয়ের পাশে দাঁড়ায় লোকজন বলতো হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। কোন জায়গায় যদি একটা কুত্তা ময়রা থাকতো বলতো আমরা প্রধানমন্ত্রী হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ কি এখন ওইভাবে চলে? বাংলাদেশে তো এখন ভারতীয় চুতমারানি হাসিনা শেখ ক্ষমতায় নাই। সেটা যদি না থাকে তাহলে এখনো ঢাকায় এয়ারপোর্টের এই সিনারিও কেন? আমি সিভিল এভিয়েশন অথরিটি আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করেন, আপনারা আইন মন্ত্রণালয়ের সাথে কাজ করেন। ওখানে যেসব লিস্ট আছে, সিভিল এভিয়েশন অথরিটির যে চেয়ারম্যান, আপনি ওখানকার সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে, ইমিগ্রেশন থেকে ওই লিস্টটাকে রিভিউর জন্য আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে পাঠান, পুলিশের কাছে পাঠান, আইন মন্ত্রণালয়ে পাঠান। আর ওই পাঠানোর পরে তাদের কাছ থেকে ক্লিয়ারেন্স নেন যে যেই লিস্ট দিয়েছে এদেরকে আপনারা হয়রানি কন্টিনিউ করবেন না এই সাবজেক্টটা বাদ দিবেন। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত জেনারেল জাহাঙ্গীর এবং আইন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ডক্টর আসিফ নজরুল অনতি বিলম্বে এই সাবজেক্টগুলো নিয়ে আপনারা দেখবেন, আলাপ আলোচনা করবেন, এই বিষয়টা খুব তাড়াতাড়ি আপনারা সুরাহা করবেন। আমি জানি আমি এমন কোন মানুষ না, এমন কোন জনপ্রিয় মানুষ না, আমি এমন কোন সাংবাদিক না যে আমি একটা কথা বলার সাথে সাথে আপনারা এই কাজটা করবেন। কিন্তু আপনাদেরকে আমি বলি, আপনাদের মতো মানুষরা যদি ভালো কাজগুলো করেন, মৃত্যুর আগে মানুষের দোয়া নিয়ে মারা যাবেন। আর এই কাজগুলো যদি না করেন, আমার মতো জেকব মিল্টন রাস্তার মধ্যে কুত্তার মতো গালিগালাজ করবে আপনাদেরকে, এবং আপনাদের পাছায় বাড়ি দেওয়ার জন্য আমি পুরস্কার ঘোষণা করব যে আপনাদেরকে যেন রাস্তাঘাটে মানুষ ধরে পিটায়। আমি থ্রেট করছি না, আমি আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা শ্রদ্ধাভাজন মানুষ, সম্মান নিতে শিখেন এবং সঠিক কাজটা করেন। কোন সময়ের জন্য নুরুল কবিররা, মাহমুদুর রহমানের মতো মানুষরা, জেনারেল সরওয়ার্দির মতো লোকরা ঢাকা এয়ারপোর্টের জন্য আর বেইজ্জতি না হয়। 2 টাকার পুলিশরা ধইরা একজন জেনারেলকে যেন 6 ঘন্টা বসিয়ে না রাখে। এর পিছনে আমি অবাক হব না যদি হাসিনার বইনের জামাই ওয়াকার এই হারামজাদার কোন আঙ্গুলি নির্দেশে ধরনের কোন কাজ কারবার হয়ে থাকে। আমি অবাক হব না। এবার আসি নির্বাচন কমিশনের যে সংস্কার নিয়ে আলাপ আলোচনা। সংস্কার কমিশনের যে প্রধান বদিউল আলম মজুমদার বেশ কয়েকটা ভালো কথা বলেছে। বদিউল আলম মজুমদারকে ব্যক্তি হিসাবে আমি ভালো বলবো খারাপ বলবো এটা নিয়ে আমার কোনো কথাবার্তা নাই, কিন্তু বিষয়টা নিয়ে আমার কথা বলা উচিত। উনি কয়েকটা কথা বলেছে, কথার ভিতরে
একটা বিষয় বলেছেন যেটা ইউনিভার্সালি ট্রুথ। উনি বলেছেন আগের নির্বাচন কমিশন যে বিতর্কিত, কলঙ্কজনক ও পাতানো নির্বাচনের মতো অপকর্ম করেছে এবং এটা করে তারা শপথ ভঙ্গ করেছে, সংবিধান লঙ্ঘন করেছে, তাদেরকে বিচারের আওতায় আনার কথা প্রায় সবাই বলেছে। এখন বদিউল আলম মজুমদার ওইখানে সংস্কার কমিশন, ওখানে যত লোকজন কথাবার্তা বলতে গেছে তারা একটা কথা বলেছে যে আগের নির্বাচন কমিশন গুলো নিরপেক্ষ নির্বাচনের জন্য কখনোই ভালো ইনিশিয়েট নেয় নাই, এবং ভালো ইনিশিয়েট না নিয়ে তারা কি করেছে, ক্ষমতাসীন সরকারের পাতানো নির্বাচনে আর্মিকে অপব্যবহার করেছে, বিজিবিকে অপব্যবহার করেছে, র্যাবকে করেছে, তারপরে পুলিশকে করেছে, অপব্যবহার করেছে। এখন যারা করেছে তারা সংবিধান বিরোধী কাজ করেছে, যারা এই কাজগুলো করেছে তারা রাষ্ট্রদ্রোহিতা করেছে। তাদেরকে বিচারের আওতায় আনার জন্য সুপারিশের কোনো কিছু নাই, কিন্তু তাদেরকে উলঙ্গ করে জনসমক্ষে তাদের ব্যর্থতাগুলো তুলে ধরা হোক, এমন ভাবে তুলে ধরা হোক, এমন ভাবে তাদেরকে আইনের বিচারের আওতায় আনা হোক, ভবিষ্যতে কোনো মানুষ ওখানে গিয়ে দেশের পবিত্র সংবিধানকে অপবিত্র করার সাহস তারা কেউ যেন না পায়। কিন্তু এর চেয়ে ভালো সুপারিশ হলো এটা, বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং নির্বাচন কমিশনকে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট করা হোক, তারা যেন এক্সিকিউটিভ ব্রাঞ্চের বাহিরে থাকে। দর্শকবৃন্দ, ডক্টর আসিফ নজরুল, আমি যে কথাটা বলি কান খুলে শুনে রাখেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন যদি এক্সিকিউটিভ ব্রাঞ্চের নির্বাহী শাখার বাহিরে থাকে, বাংলাদেশের সার্বিক সমস্যার সমাধান অর্ধেক শেষ হয়ে যায়। আমি আহ্বান করব ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আইন উপদেষ্টা এবং সংবিধান সংস্কারক যে কমিশন আছে, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কমিশনকে এবং বিচার ব্যবস্থাকে এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে সম্পূর্ণরূপে আলাদা করে দেন। তারা যদি আলাদা হয়, বদিউল আলম মিস্টার মজুমদার, আপনাকে আমি যে কথাটা বলবো, আপনি সংস্কার কমিশনের প্রধান হিসাবে যদি এই কাজটা করতে পারেন যে নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগের বাহিরে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে এটাকে তৈরি করতে পারেন, বাংলাদেশের 20 কোটি মানুষকে উপকার করা হবে। আমার দেশমাতা বাংলাদেশ সারা জীবনের জন্য বেঁচে যাবে। আরো একটা কথা বদিউল আলম মজুমদার বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে সবাই একমত। নিঃসন্দেহে নিঃসন্দেহে কোন নির্বাচিত বা অনির্বাচিত কেউ যেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোন পরিবর্তন করতে না পারে। ইনডেমনিটি অ্যাক্টকে এমন ভাবে ইনঅ্যাক্ট করা হোক যেখানে তত্ত্বাবধায়ক সরকারের এই ব্যবস্থাকে কোন অবস্থাতে যেন অ্যামেন্ডমেন্ট করা না যায়, এটার পরিবর্তন যেন করা না যায়। আরো একটা কথা, তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে এটার বিধানটাকেও এমন ভাবে করা হোক যে স্রেফ প্রধান বিচারপতি হবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান, না, এটা মানা যাবে না। বিচারপতিদের তাদের একজনকে করা হবে না, এটাও করা যাবে না। সেনাবাহিনীর প্রধান তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে না, এটাও হবে না। আপনারা স্ট্রেইট ওয়েতে বলতে পারবেন না যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে। প্রথম কথা, তত্ত্বাবধায়ক সরকার প্রধানের এই প্রথা
আমাদেরকে সাংবিধানিকভাবে স্থায়ী করতে হবে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে এটা নির্বাচন করার জন্য এমন একটা বিধান তৈরি করতে হবে কোন রাজনৈতিক দল যেন ওইখানে, যেমন হাসিনা ট্রাই করেছে, বিএনপি ট্রাই করেছে যে প্রধান বিচারপতি হবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান, তো এখানে আমাদের একজন লোক বসানো হোক, এই কাজটা যেন করতে না পারে। দর্শকবৃন্দ, এটা আপনাদের সবাইকে বুঝতে হবে। তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে এমন কোন সিলেক্টেড কোন পজিশন এভাবে যেন বলা না হয়। এমন একটা বিধান তৈরি করুন কোন রাজনৈতিক দল যেন বলতে না পারে যে ওই পজিশনে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট দেবো, সো বিএনপি পন্থী একজন গিয়ে আমাদের ফেভার করবে, আওয়ামী পন্থী একজন গিয়ে আমাদের ফেভার করবে, এমন কাজ যেন না হয়। এটার ব্যবস্থা করুন। তাহলে আমি দুইটা বিষয় নিয়ে কথা বললাম, এক বিচার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন, এই দুইটা বিভাগকে সম্পূর্ণরূপে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হোক, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া হোক। দুই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রথা স্থায়ীভাবে এমন ভাবে আমাদের সংবিধানে ইনঅ্যাক্ট করা হোক, কোন নির্বাচিত অনির্বাচিত কোন সরকার এটার বাতিল যেন করতে না পারে। তিন, তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে এটা এভাবে যেন করা না হয় যে প্রধান বিচারপতি হবে। তাহলে কি হবে? আওয়ামী লীগ কাউকে প্রধান বিচারপতি বানায় বলবে এটা আওয়ামী পন্থী, তো এটা দিয়ে আমি এই কাজ করাবো। বিএনপি বলবে এটা বিএনপি পন্থী, এইভাবে কাজ করাবো। এটা যেন ওখানে না হয়, এটাকে এই ব্যবস্থার মধ্যে করতে হবে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আরো একটা কথা বলি এবং রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আরো বলি, আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করছে, আপনাদের মনে হয় তারা অত্যন্ত ভালো ডিপ্লোম্যাট। বিদেশে যখন এই ডিপ্লোম্যাটরা আসে তাদের তো আবার চাকর বাকরের মতো মনে হয়। অর্থাৎ আপনারা নিজেরা লেখাপড়া জানেন না, ওইখানে সেক্রেটারি হয়েছে বা ডেপুটি সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি হয়েছে, তাদেরকে আপনারা অ্যাম্বাসেডর বানান, তাদেরকে আপনারা ডিপ্লোম্যাট বানান। আমি তো দেখি না, এই আমেরিকায় এসে দেখলাম, অস্ট্রেলিয়ায় গিয়েও দেখলাম, জার্মানিতেও দেখলাম, আপনাদের ডিপ্লোম্যাটদের সাকসেসফুল কোনো কিছু তো আমার দেখি না। তো পৌরাণিক পন্থায় আপনারা ডিপ্লোম্যাট কিভাবে তৈরি করেন? আপনাদের বাংলাদেশে আমি গত 37 বছরে কোন ডিপ্লোম্যাটকে দেখি নাই। ইউএস কংগ্রেসে অথবা ইউএস সিনেটে কোন জায়গায় কারো সাথে তাদের কোন সম্পর্ক তারা তৈরি করতে সক্ষম হয়েছে। কিভাবে তৈরি করেন আপনারা? এনিওয়ে, দ্যাটস এ ডিফারেন্ট সাবজেক্ট। আমি ডিপ্লোম্যাটদের নিয়ে আমি এর পরবর্তী সময় কথা বলবো। তো আমি যে কথা বললাম, নির্বাচন কমিশন সংস্কারের ক্ষেত্রে, জুডিশিয়াল প্রসেস বিচার ব্যবস্থাকে সংস্কারের ক্ষেত্রে তাদের যে কাজটা করা উচিত তাদেরকে সম্পূর্ণরূপে আলাদা করা হোক। আরেকটা সাবজেক্ট নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে ছাত্র দলের সাধারণ সম্পাদক, বোধহয় তার নাম নাসির উদ্দিন, সে বলেছে ফ্যাসিবাদের দোসররা জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। আপনার কথা হয়তো সত্য, ছাত্র দলের সাধারণ সম্পাদক আপনি যে বলেছেন কথাটা মিথ্যা, আমি এই কথা বলছি না, কিন্তু আপনার দল এবং আপনার ছাত্র দল, যুব দলের লোকজনরা যেভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি শুরু করেছে, এটা কি আরেকটা কারণ হতে পারে? আমি আপনার সাথে একমত, ফ্যাসিবাদের দোসররা, মুনাফাখোররা স্টক করে রাখছে, দাম বাড়াচ্ছে, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি না। কিন্তু বাংলাদেশের প্রতিটা কোণা থেকে আমি খবর পাচ্ছি কেউ তারেক রহমান সাহেবের সেক্রেটারি সানির নাম বিক্রি কইরা ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখল করতেছে, এবং কেউ ছাত্র দলের সভাপতি সেক্রেটারির নাম বিক্রি কইরা সিরাজগঞ্জে কোন জায়গায় জমি দখল করতেছে। কোন বাজারে গিয়ে তারা চান্দার হার বাড়াইয়া দিছে। এগুলো কি আপনারা অস্বীকার করবেন? আমি আপনাকে বাহবা দিচ্ছি যে আপনি রিকগনাইজ করছেন যে স্বৈরাচারের দোসররা কোন একটা পন্থায়
জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে উদ্দেশ্যমূলকভাবে। আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক তাকে বলবো, কথাটা মনে রেখেন, ভবিষ্যতে নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। এই কথাটা মনে রেখেন, ক্ষমতায় যাওয়ার পরে আপনারা যেন আবার নিজেরা আরেকটা ফ্যাসিবাদী সরকার না হন। আপনারা যেন তখন জনগণের পাশে দাঁড়ান। আমি আপনার কথাটা পছন্দ করেছি যে ফ্যাসিবাদের দোসররা জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। আমি আপনার কথা পছন্দ করলাম, আপনাকে আমি সাপোর্টও করলাম, কিন্তু এটা ভুলে যাবেন না, আপনার দল যখন আপনার দল যখন সরকার গঠন করবে, আপনারা যেন মেক শিওর করতে পারেন আপনার দল এবং ওই সরকার যেন ফ্যাসিবাদী সরকার না হয়। আন্দালিব রহমান পার্থ উনি বলেছেন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত এবং রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান চান। আন্দালিব রহমান পার্থ, আপনি অনেক ভালো কথাবার্তা বলেন, আপনার সাথে ব্যক্তিগতভাবে আমার কথাবার্তা হয় নাই কখনো, আপনার বিভিন্ন সময় ভালো কথা বলেন, আপনার কিছু দায়বদ্ধতা আছে, আপনার বাবা এবং আপনার শ্বশুরবাড়ির লোকজনরা কিছু উল্টাপাল্টা করেছে, দায়বদ্ধতা আপনার ঘাড়ে যায়, অনেক সময় আপনি এর খেসারত আপনি দিয়েছেন, অস্বীকার করার কোনো উপায় নাই। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার যুক্ত, এটা নিয়ে ইতিমধ্যে আমি কথা বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটাকে এমন ভাবে ইনঅ্যাক্ট করা হোক সংবিধানের সাথে, এটাকে যেন কোনো অবস্থাতে আলাদা করা না যায়। পাশাপাশি আমি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো, বাংলাদেশের সার্বিক সংস্কার কমিশন যেখানে আছে, নির্বাচন কমিশন হোক, আইন মন্ত্রণালয়ের কমিশন হোক, যেখানে কমিশন হোক, এখানের জন্য আন্দালিব রহমান পার্থকে ইনঅ্যাক্ট করা হয়। আন্দালিব রহমান পার্থ তার উইজডম, তার মেধা, তার স্বভাব চরিত্র, কথাবার্তা, বিভিন্ন কিছুতে আমার মনে হয়েছে দিস ইন্ডিভিজুয়াল ক্যান বিকাম অ্যান অ্যাসেট ফর দ্য কান্ট্রি। আমি অত্যন্ত খুশি হব আমি যদি দেখি নির্বাচন সংস্কার কমিশন অথবা সংবিধান সংস্কার কমিশন অথবা রাষ্ট্রীয় পদ্ধতি, বিচার পদ্ধতি, যে কোনো একটা জায়গায় আন্দালিব রহমানের মেধা, মননশীলতা, উইজডম, এগুলাকে আমরা যদি ব্যবহার করতে পারি, হি ক্যান বিকাম অ্যান অ্যাসেট। আমি একটা কথা না বললেই না, প্রতিনিয়ত আমার ফেসবুক যারা ম্যানেজ করে, সামাজিক মিডিয়া যারা ম্যানেজ করে, তারা অনেক সময় আমাকে একটা কতগুলো লিস্ট দেয় যে অনলাইন অ্যাক্টিভিস্টরা নাকি বাংলাদেশের সূর্য সন্তান। কতগুলো ছবি দিয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে, এদেরকে উপদেষ্টা হিসাবে দেখতে চায়। আমি আপনাদেরকে বলি, আপনারা যেসব ছবি নির্লজ্জার মতো সামাজিক মিডিয়ায় দেন, আপনাদেরকে যদি আপনাদের ঘর পরিষ্কার করতে বলে, ওই ঘর পরিষ্কার করার যোগ্যতা আপনার নাই। আমি এটা দিয়ে আসলে কি মিন করছি, আপনাদের মতো কাউকে যদি উপদেষ্টা বানানো হয়, প্রথম কথা আপনারা লেখাপড়া জানেন না, 2 নম্বর কথা হলো আপনাদের ম্যানেজারিয়াল স্কিল 0 to none। আপনারা জীবনে কিছু অর্জন করেছেন এমন কোনো কিছু কোনো জায়গায় নাই, আদার দেন মিথ্যা বানোয়াট স্টোরি তৈরি করে ভিডিও বানানো ছাড়া। আমি দেখি কতগুলো নাম, আমি নাম মেনশন করে তাদেরকে গালি দিতে চাই না, আমি আপনাদেরকে গালি দিয়ে অপদস্থ করতে চাই না, কিন্তু নির্লজ্জের মতো বিভিন্ন নামে, আমি এক্সাম্পল দেই, অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে যারা যারা কি করে জানেন, ভুয়া নামে তারা নিজের নামে কতগুলা লিস্ট বানাইয়া অন্য লোক দিয়ে এটাকে একের পর এক পোস্ট দিতে থাকে। এদেরকে উপদেষ্টা হিসাবে দেখতে চাই। আমি যদি ঠান্ডা মাথায় বলি, আপনারা যারা এই লিস্টগুলো দিচ্ছেন, আমি দেখি এদেরকে ব্যক্তিগতভাবে বেশ কিছু লোকজনদেরকে আমি চিনি, এদের পিওনের চাকরি পাওয়ার যোগ্যতা নাই, এদেরকে উপদেষ্টা হিসাবে দেখতে চাই। পিয়ন, অনলাইন অ্যাক্টিভিস্টদের কিছু কিছু লোকজন আছে, তাদের পিয়ন হওয়ার যোগ্যতা নাই। আমেরিকায় 2-4 জন আছে,
ইউরোপে 5-7 জন 10 জন আছে, অস্ট্রেলিয়ায় 2-1 জন আছে, তারা নাকি আকাশ থেকে পড়েছে জাদুর বাক্স নিয়ে। এখন আমি তাদেরকে বেইজ্জতি করব না, কিন্তু এইসব ন্যাক্কারজনক হারামিপনা নিজেদেরকে সেল করার জন্য ভুয়া নামে আইডি বানাইয়া সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে প্রস্টিটিউট হিসাবে এভাবে সেল করেন না। আমি আমার সোশ্যাল মিডিয়া যে মেনটেন করে প্রশান্ত, আমি তাকে বলে দিয়েছিলাম, আজ থেকে প্রায় 2 মাস আগে বলেছি, এই প্রস্টিটিউটদের ছবি দেখলে ব্লক করে দাও, এদেরকে স্নুজ করো, এটার জন্য আমার সামাজিক মিডিয়ার ওয়ালে না আসে। নির্লজ্জের মতো এই অনলাইন অ্যাক্টিভিস্টরা এই কাজগুলো করে। আরো একটা বিষয় আমি কথা বলতে চাচ্ছি, যেটা বলে আজকের আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। সেটা হচ্ছে আমি আজকের কথাবার্তা শুরুতে ডক্টর ইউনূসের বয়স নিয়ে কথা বলেছি, তার মেধা নিয়ে, মননশীলতা নিয়ে কথা বলেছি। এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমি একটা কথা আমি বলি। আপনারা যারা মনে করেন আমি ডক্টর ইউনূসের দালালি করি, তাদেরকে আমি একটা কথা বলবো, বাংলাদেশ যত ছোট রাষ্ট্রই হোক, বাংলাদেশটাকে বিধ্বস্ত করা হয়েছে 16 বছর। এই বিধ্বস্ত করার পরে এই দেশটাকে গুছানোর জন্য যা করা দরকার এই কাজগুলো ডক্টর ইউনূস করছেন। ওনার বয়সটার দিকে আপনারা দয়া করে তাকাবেন, ওনাকে ক্রিটিসাইজ করার আগে, ওনার যোগ্যতার দিকে তাকাবেন ওনাকে ক্রিটিসাইজ করার আগে, এবং ওনার শারীরিক অবস্থার কথা আগে জানতে চাইবেন ওনাকে ক্রিটিসাইজ করার আগে। আমরা যদি একটা বিষয়ে খুব ভালো করে চিন্তা করি যে এই বয়সে এই লোকটার রেস্ট নেওয়া দরকার, এই বয়সের এই লোকটা বাসায় থাকা দরকার, এই বয়সে এই লোকটা প্রতি মাসে মেডিকেল ট্রিটমেন্ট করা দরকার, এগুলো বাদ দিয়ে এই লোকটা আপনার আমার আত্মীয় স্বজনদের, বাংলাদেশের 20 কোটি মানুষের ভাগ্যের দিকে তাকিয়ে একটা দায়িত্ব কাঁধে নিয়েছে। আসুন আমরা সবাই মিলে ওনার প্রশংসা করতে শিখি, দেশের যত ভালো কাজ ধীরে ধীরে হচ্ছে এগুলো নিয়ে কথা বলতে শিখি, ওনাকে আরো সম্মানের আসনে বসাতে শিখি। আপনারাও যোগ্যতা অর্জন করুন ওনার মতো, আমরা সবাই মিলে আপনাকেও সম্মান করব। মানুষকে সমালোচনা করার আগে নিজের দিকে ভালো করে তাকান। দর্শকবৃন্দ, আজকের এই বলি আমি শেষ করছি। আপনাদের সাথে ইনশাল্লাহ আমার আবার দেখা হবে আগামীকালকের আমি এক ভদ্রলোকের সাথে ওয়াদা করেছি 11টার সময় কালকের বাংলাদেশ সময় রাত্র 10টায় আমি লাইভে থাকব। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একটা নাম, এবং উনি দীর্ঘদিন ইউনিফর্মে কাজ করেছেন, অনেক উচ্চ পদে কাজ করেছেন। ওনাকে নিয়ে আগামীকালকে 11টার সময় আমি লাইভে থাকবো। আমি ইচ্ছা করি তার নামটা বললাম না। উনি আর আমি আগামীকালকের 11টার সময় আপনাদের সামনে এসে বাংলাদেশ নিয়ে আমরা কথাবার্তা বলবো। ওই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে এই কামনা করে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আগামীকাল বাংলাদেশ সময় রাত্র 10টার সময় আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা